সুপ্রিয় সুধী, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা কাছের এবং দূরের দর্শকদের উপভোগ্য একটি অনলাইন চ্যানেল চালু করেছি, যার নাম আইনের চোখ। দৈনিক আইনের চোখ পত্রিকার একটি সহযোগী সংগঠন হিসাবে এটা কাজ করবে। যুক্ত হয়েছেন আইনের, বিশেষ করে আয়কর আইনের দুই প্রধা ব্যক্তিত্ব, একজন আইনের শিক্ষাদান, আরেকজন আইনের ব্যবহার, একজন ব্যবহারজীবী, আরেকজন শিক্ষক। প্রথমত আমি যাকে নির্দেশ করব উনি জনাব মোহাম্মদ জাকির হোসেন। উনি জাতীয় কর আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, গণফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এবং আয়কর আইনজীবী হিসাবে উনি আমাদের সবার মধ্যে বিজ্ঞ প্রাজ্ঞ এবং সিনিয়র, সবার সিনিয়র বলা যায়। এখন যারা জীবিত রয়েছেন তাদের মধ্যে উনি সিনিয়র মোস্ট একজন, জনাব মোহাম্মদ জাকির হোসেন। আর আমাদের সাথে আরেকজন উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক রোকেয়া পারভিন জুই, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ, এবং উনি এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ অধ্যাপনা করছেন। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় আপনার আয়কর জিজ্ঞাসা ও সমাধান। এই জিজ্ঞাসার মধ্যে আজকের বিশেষ বিষয় থাকবে আয়কর রিটার্ন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা আয়কর দেন, এবং উনি আইটিপি হিসাবেও কাজ করেন, এবং যারা আয়কর দেন তাদের নিয়ে উনি গভীরভাবে সংযুক্ত রয়েছেন তাদের সাথে। জনাব মোহাম্মদ আব্দুল সালাম, একটু মাথাটা ঝাঁকাতে হবে। আমরা এখন আলোচনায় চলে যেতে চাই। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় আয়কর রিটার্ন। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়, রিটার্ন দাখিলের সময় কখন, কোথায় দাখিল করতে হবে, এবং রিটার্ন দাখিল না করলে তার পরিণতি কী হবে। আমি প্রথমেই আয়করের উপরে প্রাথমিক কথা বলব। ব্যক্তিত্বদের সঙ্গে আমি জড়িত রয়েছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আনসারি। আমি আয়কর আইনের উপরে গবেষণা করেছি, এবং এই বিষয়ে আমার লিখিত গ্রন্থ রয়েছে একাধিক, এবং বিভিন্ন টিভি চ্যানেলে আমি উপস্থাপক হিসেবে কাজ করেছি, অংশগ্রহণ করেছি বক্তা হিসাবে, এবং বিশেষ সাক্ষাৎকারেও আমি অংশগ্রহণ করেছি এতদিন। এখন আমরা আজকের এই অনুষ্ঠানে, আজকের থেকে আমি দৈনিক আইনের চোখ পত্রিকার সহযোগী সংগঠক, আইনের চোখ এই চলমান ধারার সাথে নিজেকে সম্পৃক্ত করে আমি কাজ করছি। আমরা আলোচনায় চলে যাই। আলোচনার প্রথমেই আমি যেতে চাই জনাব মোহাম্মদ জাকির হোসেনের কাছে। আয়কর বিষয়টা অনেক সাধারণ মানুষই বুঝেন না। আয়কর বলতে কি বোঝায়, আয়কর কিসের উপরে কর মানে কি, এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে বলুন। এবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ট্যাক্সটা উই পে ট্যাক্স ফর আওয়ার সিভিলাইজেশন। ইনকাম ট্যাক্সটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে বাজেট ছিল, যে কালেকশন ছিল, এখন তার চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরই কালেকশনটা বাড়তেছে, যার ফলে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। এই দেশ সরকার চালাচ্ছে, ট্যাক্সটা হলো, এই ট্যাক্স দিয়েই গভর্নমেন্ট চলে। কাজেই
উই পে ট্যাক্স ফর আওয়ার সিভিলাইজেশন। কাজে এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। তো আমাদের দেশে অবশ্য কিছু কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেটা সর্ব অঙ্গনে সকল অঙ্গনেই আছে। স্যার তো বিশেষ করে আমাদের দেশের আমি প্রথম বলবো আমরা এক লাইন পিছিয়ে যেতে হবে স্যার, একটু হ্যাঁ এক লাইন পিছিয়ে যেতে হবে স্যার, ফোনটা একটু সাইলেন্ট করেন স্যার। স্যার একটা লাইন পিছিয়ে যেতে কতটুকু আসছে যে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্টটার আরো অনেক বেশি হতো যদি এদেশের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে পারত। এটা অবশ্য আমার আমি মানে পলিটিক্যাল ম্যান হিসেবে আমি দেশের একজন জনগণ হিসেবে বলছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে 7.5 কোটি কম্বল আসছিল আমার কম্বলটি কোথায়, এবং উনি বলছিলেন সবাই পায় স্বর্ণের খনি, আমি পাই চোরের খনি। উনি বেঁচে থাকলে কি হতো সেটা বড় কথা না, উনি স্বীকার করেছেন যে সব চোরের দল, চাটার দল। এখন পরবর্তী সময় যেই সরকারগুলি ক্ষমতায় আসছে তারা কেউ ছোট চোর, কেউ বড় চোর, কেউ মহাচোর। তাদের এই চুরির জন্য জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকাগুলো লুটপাট হচ্ছে বিভিন্নভাবে। কাজেই এদের লাগাম টেনে যদি ধরা যায় দেশের ডেভেলপমেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, উনি যে জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন উন্নয়নের, সে উন্নয়নটা অব্যাহত থাকবে যদি দুর্নীতিবাজদেরকে সঠিকভাবে ধরা যায়। তো কাজেই উনি হয়তো চেষ্টা করতেছেন ওনার পক্ষ থেকে, ওনার আশেপাশে যারা আছে এতে ব্যাপারই চোর কম বেশ। তো কাজেই কেউ এখন উনি পড়ছে মহাবিপদে, প্রধানমন্ত্রী আসছে মহাবিপদে। এই দেশকে পরিচালনা করতে সৎ লোকের প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন। দেখা গেছে যে আমি ওনার সাথে একটা সংলাপে আমি বলতেছিলাম যে আপনার বিরুদ্ধে যারা আছে তারা তো আপনার বিরোধিতা করতেছেই, আপনার সাথে বিরোধিতা করতেছি, আপনার বিরুদ্ধে যারা আছে, আপনার সাথে যারা আছে তারাও আপনার সাথে বিরোধিতা করতেছে। আপনি ওদের লিস্ট আমাকে দেন, আমি 1 মাসের মধ্যে ওদেরকে লটকাই দিব। আপনার সরকার আপনার বিরোধী লোকগুলিকেও সাইজ আপ করতে পারে নাই, আপনার সাথে যারা আছে তাদেরকেও সাইজ আপ করতে পারে নাই। আমি এই ধরনের বক্তব্য দিচ্ছি, তখন দেখেছি 2-1 মন্ত্রী চেহারা ছোট হয়ে গেছে। বেসিক্যালি তাদেরকে সাইজ আপ করতে হলে দুর্নীতি দমন সংস্থার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে বেশি তৎপর হতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এদেরকে তৎপর হতে হবে। আসলে স্বাধীনতার পর থেকে এদের তৎপরতা ততটুকু লক্ষ্য হয় নাই, ততটুকু এদের তৎপরতা পরিলক্ষিত হয় নাই। কাজেই এই ডেভেলপমেন্ট, এই দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে হলে ওদের লাগাম ধরতে হবে। যেমন ট্যাক্সের ভিতরে দেখা যাচ্ছে যে একটা লোকের 4 তলা বাড়ি, তার ট্যাক্স হয়ে গেছে 10,000 টাকা, আর একটা লোকের 1 তলা বাড়ি, তার ট্যাক্স করে ফেলছে 2 লক্ষ টাকা। কাজে এই যে আগে এক সময়ে এই ট্যাক্সগুলি যারা ধার্য করতো তাদের বিরুদ্ধে মন্তব্য পাস করতো আপিল থেকে, ট্রাইব্যুনাল থেকে, যে এটা কেন করলা তুমি। আজকে কিন্তু সেটা হচ্ছে না। সেন্ট্রাল একটা জবাবদিহিতার ব্যবস্থা ছিল, যে জবাবদিহিতা এখন সেটা নাই। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, যেই সেলটার নাম শুনলে অনেকের কাঁপুনি আরম্ভ। সিএসি শুনলেই একটা, সেখানে সেই সিএসিতে যদি কোনো জুনিয়র কমিশনারকে দেওয়া হয়, এটা কিন্তু সুন্দর হচ্ছে না। এই সিএসি পোস্টটাকে আপগ্রেড করে একজন এনবিআর এর
মেম্বার মর্যাদা সম্পন্ন কর্মকর্তাকে ওখানে সিএসির ডিজি করা, সেটা করলে সুন্দর হবে। একজন যে এখন যিনি আছেন তিনি অবশ্য খুব দক্ষ কিন্তু খুব জুনিয়র অফিসার, মাত্র প্রমোশন পাইছে, এরপরেই সে সিএসির দায়িত্ব পাইছে। তো কাজেই এদিকে যদি সরকার খেয়াল দৃষ্টি না দেয়, যার ফলে সব কিছু তো এলোমেলো হয়ে যায়, তো কাজেই এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তো বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার দেখা হয় নাই, তো আমি দূরে থেকে যেটা দেখতেছি শুনতেছি, হি ইজ ভেরি গুড। উনি খুব ভালো কাজ করতেছেন। উনি যে টুস্টিংগুলি দিচ্ছেন কমিশনারদের, এটা দেখা যাচ্ছে যে কোনো কিছুর ইনফ্লুয়েন্সের না, কোনো কিছুর বিনিময়ে না। অথচ আগে যারা ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অনেকেই ওনার মতো স্বচ্ছভাবে কাজ করেন নাই। যাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, কমিশনার হারুনুর রশিদ, কমিশনার আহমদ আলী, কমিশনার জাহাঙ্গীর, এই গত কয়েকদিন আগে পোস্টিং দেওয়া হলো। তো এই লোকগুলি বেসিক্যালি ভালো লোক, এবং আগে বিগত দিনে দেখা যাচ্ছে যে ওরা সঠিক জায়গায় পোস্টিং পায় নাই, যেহেতু তাদের চাওয়া পাওয়া কম। তারা খুব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি না, তো কাজে এদিকেও খেয়াল করতে হবে। তো এখন আসে রিটার্নের কথায়। না, রিটার্নটা আমরা একটু পরে আসি, আমার আয়করের বিষয়টা ক্লিয়ার করে দিই, তাহলে দর্শকরা আয়করটা কি এটা বুঝবে। শেষ করি। ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে জুনিয়র কমিশনারদেরকে মেম্বার করা হচ্ছে। ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনালের কমিশনার মেম্বারের পোস্টটা হলো ডিস্ট্রিক্ট জাজের সমমর্যাদা সম্পন্ন। কাজেই সেখানে জুনিয়র কমিশনার থেকে পোস্টিং না দেওয়াই বাঞ্ছনীয়। এবং এই পোস্টিংটা দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন জুনিয়র কমিশনার একজন সিনিয়র কমিশনারের রায়ের বিরুদ্ধে কথা বলতে তার সাহস পায় না। ডিজি ইন্সপেকশন একটা সেকশন আছে, বিভাগ আছে, এখানে পোস্টিং পেয়ে দেখা যাচ্ছে যে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যায়। অথচ ডিজি ইন্সপেকশন একটা কাজ সিআইসির চেয়েও কম ক্ষমতা সম্পন্ন না, ওখানে গিয়ে তারা কাজ করে না। ওই মনে করে কাজ করলে তাদের কলিগরা বিপদে পড়বে, সেই জন্য তারা কাজ করে না, ওখানে আত্মা ফুটায় রাখে। বিভিন্ন সময় দেখা গেছে সিআইসি এবং ডিজি ইন্সপেকশনে যারা কাজ করেছে, কানন কুমার রায় ডিজি ইন্সপেকশনে ছিল, তার নাম শুনলে মানে বিভিন্ন লোকজন, এসএসসি, তারপরে ডিপার্টমেন্টের লোকজন কাঁপত। তো কাজেই ডিজি ইন্সপেকশনে সেই ধরনের লোক দেওয়া উচিত যে এই পাওয়ারটাকে সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারে। ওখানে বসে যদি হতাশাগ্রস্ত অফিসারের মতো বসে থাকে, তাহলে তো হয় না। মনে হয় তো এই পোস্টিংটা তাদের মানে মানে কী বলে এটা, এই শাস্তিমূলক পোস্টিং। কাজেই ডিজি ইন্সপেকশন ইজ এ বিগ পাওয়ারফুল পোস্ট। কাজেই এইদিকেও গভর্নমেন্টের, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক, তাদেরকে এদিকে দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ জনাব জাকির হোসেন, আপনার কাছে আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিষয়কে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে একটা দেশের জাতীয় উন্নয়নের জন্য আয়কর একটা বিশেষ অনুষঙ্গ। সরকারের আয়ের বিভিন্ন উৎস থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সমৃদ্ধ উৎস যেটা, সেটাই হচ্ছে আয়কর। এই আয়কর হচ্ছে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময়ের জন্য, বিশেষ করে 1 বছরের জন্য যদি অর্জন করে থাকেন, যদি আয় করে থাকেন, তাহলে তার উপরে নির্দিষ্ট হারে তাকে কর দিতে হবে। এই যে নির্দিষ্ট আয়ের উপর নির্দিষ্ট হারে নির্ধারিত, সরকার যিনি নির্ধারণ করে দেবেন, সেই হারে যে আয়ের উপর করটা দিতে হয়, এই করটাই হচ্ছে আয়কর। এবং এই আয়করটা দেওয়ার ফলে সরকার বিভিন্ন রকমের উন্নয়ন কার্যক্রম হাতে নিতে পারে, প্রতিরক্ষা থেকে শুরু করে একদম একটা দেশের সার্বিক উন্নয়নের যত রকমের পরিকল্পনা আছে, সব পরিকল্পনার যে নেপথ্য শক্তি কিংবা নেপথ্য যে লাইফ ব্লাড আমরা যাকে বলি, সেটাই হচ্ছে এই রাজস্ব। এই যে যারা করটা দিবেন, এই রাজস্ব আহরণের
যেই উৎস করের মাধ্যমে, সেই কর দেওয়ার জন্যে যারা কর দিবেন তাদের কাছে আমরা পড়ে আসি। প্রথমে আমরা জানি যে তারা কর দিতে চাইলে কি করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে রিটার্ন জমা দিতে। এখন রিটার্ন কি এটা আমাদের জানা দরকার। এই বিষয়ে আমি অধ্যাপক রুকেয়া পারভিন জুঁইয়ের কাছে যেতে চাই যে রিটার্ন কি, এই বিষয়টা আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী, ধন্যবাদ দৈনিক আইনের চোখ আজকের এই সমসাময়িক বিষয় অবতারণা করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে ইনকাম ট্যাক্সের দাখিলের সময়। এক্ষেত্রে আমাকে ডেকেছেন যথার্থই, কারণ হিসাব বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আয়কর বা ইনকাম ট্যাক্স বা বাংলাদেশের কর বিধি। যে পেপারটা আমরা পড়াই সেটা হলো বাংলাদেশের কর বিধি। সেখানে প্রত্যেক বছর যে চেঞ্জ আসে সেই অনুসারেই পড়ানো হয়। সেই আলোকেই আমি বলতে পারি যে রিটার্নটা হলো একটা মাধ্যম, যার মাধ্যমে ইনকাম ট্যাক্সটা প্রদান করা হয় এবং কার উপর, আয়ের উপর হলো ট্যাক্সটা নির্ভর করে। সে মোট আয় এবং আয়ের বিভিন্ন খাত যার উপর ভিত্তি করে ট্যাক্সটা নির্ধারণ করা হয়, সেই মোট আয় সম্বলিত করদাতার জন্য যে নির্ধারিত ছকে একটা ফর্ম থাকে যা ফিল আপ করে কর জমা দিতে হয় এবং তার যদি ট্যাক্সেবল না হয় তাহলেও সেটা জমা দিতে হয়। সেই একটা নির্ধারিত ছক যেটা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং সেটাই ফিল আপ করে জমা দিতে হয়। এবং এই রিটার্নটা কি, তার চাইতে বড় কথা হচ্ছে কারাই রিটার্ন জমা দেবে। আচ্ছা, ওইটা আমরা একটু পরে আসি। জি। রিটার্নটা আরেকটু আমি আলোচনা করি। জি। রিটার্ন হচ্ছে একটা বিধিবদ্ধ পত্র, যেই পত্রে নির্ধারিত যেই ফর্মটা থাকে, একটা ফর্ম থাকে, সেই ফর্মে একজন করদাতার এক বছরের যত রকমের সোর্স থেকে আয় আসে সেই আয়ের সোর্সগুলিকে ওখানে সন্নিবদ্ধ করে একত্রিত করে তার টোটাল যে আয়টা আসে সেই আয়টা এবং ওই করদাতার সমস্ত পার্টিকুলার, তার সমস্ত বিবরণী সম্বলিত যেই বিবরণীটা দাখিল করতে হয়, এটাই হচ্ছে রিটার্ন। এখন এই রিটার্নে একজন করদাতার, আমি প্রথমেই বলেছি যে তার যত রকমের সোর্স আছে, আয়ের অনেক সোর্স থাকে, যেমন বেতন হতে পারে, বাড়ি ভাড়া হতে পারে, কৃষি আয় হতে পারে, গৃহ সম্পত্তির আয় হতে পারে, ব্যবসার আয় হতে পারে। এই রকমের বিভিন্ন খাত থেকে সে যে আয়টা করে সমস্ত আয়গুলিকে অ্যাকুমুলেট করতে হয়, একত্রিত করতে হয়। একত্রিত করে যদি দেখা যায় যে এই সংশ্লিষ্ট বছরে, সংশ্লিষ্ট কর বছরে তা সে ট্যাক্স দিতে বাধ্য, তখন তার উপরে ট্যাক্স হবে। এছাড়াও সবাইকে ট্যাক্স না দিলেও রিটার্ন দাখিল করতে হবে এমন কিছু নির্ধারিত ব্যক্তি রয়েছে। আমি এখন অধ্যাপক রুকেয়া পারভিন জুঁইকে অনুরোধ করব রিটার্ন কাদের জন্য বাধ্যতামূলক সেই বিষয়টা একটু খোলাখুলি করুন। ধন্যবাদ। রিটার্নটা তাদের জন্যই বাধ্যতামূলক যারা, প্রথমেই বলি, যারা আয়কর আইনের আওতায় চলে আসে এবং সে আইনের আওতায় আসে কিসের মাধ্যমে? টিআইএনের মাধ্যমে। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যাদের আছে 12 ডিজিটের, তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এবং তার যদি ট্যাক্সেবল ইনকাম নাও হয় তারপরেও প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে। আবার যদি তার 3 বছর আগের দেখা যায় যে কোনো না কোনো এক বছর তার ইনকাম ট্যাক্স নির্ধারণ হয়েছে, তাহলেও তাকে রিটার্ন দাখিল করতে হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এর বাইরেও ব্যক্তি, এখানে পার্সন বোঝানো হয়েছে, তো পার্সন মানে বলতে একজন ব্যক্তি বা একজন মানুষ ব্যক্তি তা না, কৃত্রিম ব্যক্তি সত্ত্বেও এখানে ব্যক্তি, যেমন কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক হতে পারে, কোম্পানির এমপ্লয়ি হতে পারে, তারপরে কোনো সংঘ হতে পারে, তারপর তার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান, তাদেরও ইনকাম ট্যাক্সের আওতায় আনতে হয় এবং তাদেরও রিটার্ন দাখিল করতে হয়। এছাড়াও যারা এর আওতার বহির্ভূত থাকবেন বা রিটার্ন দাখিল করবেন না, এরকম কিছু আছে যে অনেক সময় দেখা যায় যে শুধু একটা জমি কেনার জন্য
তাকে টিন নিতে হয়েছে, সেক্ষেত্রে তার ইনকাম নাই প্রতি বছর, সেক্ষেত্রে রিটার্ন জমা না দিলেও হয়। আবার না, কেউ না, আগে বাধ্যতামূলক ছিল, এই বছর থেকে 3 নাম্বার তার নিলে দিতে হবে না, 3 নাম্বার হ্যাঁ, থাকলে হ্যাঁ, দিতে হবে না, দিতে হবে না। ছাড় আছে, ছাড় যদি আছে, হ্যাঁ। ট্যাক্সেবল না হয় না তার হয়। ইনকাম, তাহলে না দিলে বিশেষ কারণে এটা এই বছরের অ্যামেন্ডমেন্ট। যদি বিশেষ কারণে নিয়ে থাকে, যেমন একটা মোটর গাড়ি কেনার জন্য সে নিল, আসলে অযৌক্তিক ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। এটা এটা অযৌক্তিক ছিল। এটা এখন যৌক্তিক Exactly. পর্যায়ে নিয়ে এটা আসছে। ঠিক ছিল না যে এবং এবং 3 নিলে তাকে রিটার্ন দিতেই হবে, এটা একটা এটা প্রেশার ছিল, pressure ছিল। এবং এজন্যই ভীত ছিল মানুষ। হ্যাঁ। দেখা গেল যে অনেকে অনেক সম্পদ করেও জানাতো না, এবং কেন জানাতো না, যে ওই যে ট্যাক্সের একটা ঝামেলা আমাকে পোহাতে হবে, এজন্য গোপনে অনেক সম্পদ করতো। তো সেখানে এবার এই জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনেক ধন্যবাদ, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব আরও একটা জিনিস সুবিধা করেছেন, যে রিটার্ন এবার অনলাইনে দাখিল করা যায়। গতবার হ্যাঁ, থেকে গতবার এটা শুরু থেকেই হয়েছে। যে অনলাইনেই সেটি রিটার্নটা দাখিল করা যায়, অর্থাৎ গণমানুষের অনেক আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আসবো। দাখিলের একটা আমাদের চ্যাপ্টার আছে, আমরা Chapter যখন আছে। দাখিলে যাব আচ্ছা, তখন এখন শুধু আরো যারা যারা রিটার্ন দিতে হবে হ্যাঁ, সেই নামগুলি শুধু আপনার কাছে জানতে চাই। আচ্ছা। আর যারা রিটার্ন দিবে তারা হলো যে যেটা বললাম, যে কোনো ব্যবসায়ের যদি নির্বাহী কর্মকর্তা হয়, ব্যবস্থাপনা কর্মকর্তা হয়, তারপরে যে কোনো মোটর গাড়ির মালিক হয়, তারপর করদাতা যদি মূল্য সংযোজন করের আইনের আওতায় যদি নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হয়, তাদেরকেও রিটার্ন দাখিল দিতে হবে। এবং একটু আগেও বলেছি যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হলে এবং কোম্পানির শেয়ার হোল্ডার আর এমপ্লয়ি যদি হয় তাকেও দিতে হবে। কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বারের ব্যবসায়িক সংঘের সদস্য হয় তাকেও দিতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমপ্লয়ি তাকেও দিতে হবে, এবং সরকারি কর্মকর্তাকেও দিতে হবে। অর্থাৎ যারাই টিন ধারণ করেছে, একমাত্র ব্যতিক্রম যে কথাটুকু আমি একটু আগে বললাম ছাড়া, যাদের 12 ডিজিটের টিআইএন নাম্বার আছে প্রত্যেককেই রিটার্ন দাখিল করতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম কাদেরকে রিটার্ন বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। এইভাবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এতক্ষণ আমাদের বিজ্ঞ অধ্যাপক যেই কথাটা বললেন, যেই করদাতাদের কথা বললেন বা টিনধারীদের কথা বললেন, তারা শুধুই মাত্র ব্যক্তিগত করদাতাদের কথা বলেছেন, ব্যক্তি শ্রেণী। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বড় 2 ভাগ করি তাহলে করদাতা 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়াল হবে, হিন্দু অবিভক্ত পরিবার হবে, ব্যক্তি সংঘ হবে, ফার্ম হবে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা ভাগ হচ্ছে কোম্পানি, লিমিটেড কোম্পানি, যারা জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিয়ে কোম্পানি পরিচালনা করছেন, তাদেরকে কর দিতে হবে, কর্পোরেশনকে কর দিতে হবে। এখানে একটু পার্থক্য আছে। ব্যক্তি করদাতাদের জন্য ওই চার্ট মাননীয় অধ্যাপক মহোদয় যে কথা বললেন সেটা, এর বাইরে সেখানে হচ্ছে যে ওই ক্রাইটেরিয়া ফুলফিল হলে তাদেরকে দিতে হবে। কিন্তু যদি কোনো কোম্পানি হয়, রেজিস্টার্ড কোম্পানি হয়, লাভ লোকসান কোনো প্রশ্ন নাই, আয়ের কোনো সীমা নাই। যদি লস হয় তাহলেও দিতে হবে, আয় হলে তো দিতে হবেই। এবং পার্টনারশিপ ফার্ম যদি তালিকাভুক্ত হয়, সেই ফার্মকেও রিটার্ন দিতে হবে। আমরা কাদের রিটার্ন দিতে হবে এই বিষয়টা অবগত হলাম। এবার আমরা যেতে পারি যে এই রিটার্ন কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এই ব্যাপারে যদি জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই রিটার্ন কোথায় পাই, কোথায় পাবো? রিটার্ন তো ইনকাম ট্যাক্স অফিসগুলিতে অ্যাভেলেবল সরবরাহ করা হয়, ইনকাম ট্যাক্স অফিসগুলিতেই অ্যাভেলেবল। তো কখনো কখনো দেখা যাচ্ছে যে বাস্তবতার সাথে বাস্তবতা বলতে হয় যে অনেক সময় ইনকাম ট্যাক্স অফিসে রিটার্ন পাওয়া যায়, তখন এগুলো ওই রাজস্ব বোর্ডের সামনে থেকে কিনতে হয়। তা বা মানে এক সময় সম্ভবত আমার মনে হয় আমরা পোস্ট অফিসের থেকেও কিনেছি। ওষুধ এখনো পাওয়া যাবে, কাজে রিটার্ন কিন্তু পাওয়াটা তো সমস্যা না, রিটার্ন পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা পরিপূরক প্রশ্ন যে যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, তারা তো আয়কর অফিস থেকে পেলাম,
কিংবা আয়কর অফিসের সামনে যে সেলিং এজেন্ট রয়েছে সেই এজেন্টের থেকে আমরা রিটার্ন নিতে পারবো। কিন্তু যারা বিদেশে অবস্থান করছে তাদের অবস্থা কি? তারা কোথা থেকে বিদেশে রিটার্ন অবস্থান করলে তো ওদেরকে তো রিটার্ন দিতে হচ্ছে না। না, রিটার্ন না না, রিটার্ন দিতে হয় এবং অনিবাসীকে দেশে আসলে- রিটার্ন দিতে হয় না। যদি তার এখানে ইনকাম থাকে, এইখানে যদি তার ইনকাম যারা বিদেশে অবস্থান করছেন তাদেরকে রিটার্ন দিতে হয় এবং তারা না। রিটার্ন পাবে দূতাবাসে, জমাও দিবেন সেটা ঠিক দূতাবাসে। আছে, কিন্তু আর বিদেশি তাদের বিদেশি হচ্ছে রিটার্ন যে গুলো বিদেশি ইনকামটা যাদের এক্সক্লুড যাদের হবে। যাদের এইখানে ইনকাম আছে, এক্স্যাক্টলি, এই ইনকামের সাথে বিদেশি ইনকাম ইনক্লুড হবে, তাদেরকে রিটার্ন দিতে হবে। হ্যাঁ, আর তাহলে শুধু তারা যারা বিদেশে রিটার্নটা আছে দিবেন, তাদেরকে দিতে হবে। তারা শুধু বিদেশে রিটার্নটা থাকবে না। নেবেন ওই সংশ্লিষ্ট সেটা- দূতাবাস থেকে। ধন্যবাদ। আমরা জানলাম রিটার্ন কোথায় পাওয়া যায়। এছাড়াও আরেকটা সোর্স রয়েছে যেটা উনি প্রচ্ছন্নভাবে বলেছেন, জনাব জাকির হোসেন প্রচ্ছন্নভাবে বলেছেন। এটা আমি আরও স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে www.incometax.gov.bd। এখানে ব্রাউজ করলেই ইনকাম ট্যাক্সের রিটার্ন চলে আসবে এবং সেই রিটার্নও আমরা ওখানেই ফিল আপ করে সরাসরি জমা দিতে পারবো। একটু আগে আমরা শুনেছি অনলাইন Online. অধ্যাপক মহোদয়ের কাছে যে অনলাইনে রিটার্ন দেওয়া যায়। আমরা যখন এই অনলাইনে ফর্মটা নিব ওখানেই ফিল আপ করে সাথে সাথে জমা দিব। এটা আমরা জমার দাখিলের বিষয়টা যখন আসবো তখন আমরা এটা আরও ভালো করে জানবো। এরপরে আসে যে আমরা রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়, রিটার্ন ফর্ম পেলাম, এখন কি করব? যাবো? আমরা রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায় সেটা জেনে নিলাম। এখন এই রিটার্ন তো আমাকে দাখিল করতে হবে। রিটার্ন ফিল আপ করার পদ্ধতিগত কিছু দিক রয়েছে, সেই দিকগুলি পরিপূরণ করতে হবে। এখন করদাতা, আপনি যদি করদাতা হয়ে থাকেন, আপনি যদি নিজে ফিল আপ করতে না পারেন তাহলে একজন আয়কর উপদেষ্টার, আয়কর আইনজীবী শরণাপন্ন হতে হবে। আয়করে যারা, যে আমাদের সামনে আয়কর আইনজীবী রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, আর উনি তো আয়কর আইনজীবীদের গুরুর 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 গুরু গুরু বলবো, মানে সর্বজ্যেষ্ঠ আয়কর আইনজীবী জনাব মোহাম্মদ জাকির হোসেন। তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কর দিবেন, রিটার্ন জমা দিবেন, তারা যদি নিজেরা ফিল আপ করতে না পারে তাহলে এই বিজ্ঞলোকদের শরণাপন্ন হতে হবে। তবে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত বলবো অন্য একটা অধিবেশনে, সেখানে আমরা রিটার্ন ফিল আপ নিয়েই কথা বলব এবং রিটার্ন ফিল আপের সাথে কী কী আপনাকে সংযোজন করতে হবে, কিভাবে সেই তথ্যগুলি আপনি কালেক্ট করবেন, সেই বিষয়ে আমরা তখন আলোচনা করতে পারবো। আজকে আমরা শুধু রিটার্নের বিষয় সাধারণভাবে জমা পর্যন্ত যে শেষ করতে চাই। এই রিটার্ন দাখিলের একটা নির্ধারিত সময় আছে, যখন তখন তো রিটার্ন দেওয়া যাবে না। রিটার্ন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। এই সময়টাও দুইজনের জন্য পৃথক। কোম্পানি গ্রুপ এক রকমের সময়, আর ব্যক্তি করদাতাদের জন্য আরেক রকমের সময়। এই ব্যাপারে যদি কিছু বলতেন জনাব। এখন তো ব্যক্তি করদাতারা জমা দিবে আগামী 30 নভেম্বর 30 30 তারিখ পর্যন্ত। আগে এরা শুরু করতে হবে। আর আগে আপনার কর মেলা হতো, তো করোনার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক এবছর কর মেলাটা হচ্ছে না। তো এই কর মেলাটা না হইলে, যে কর মেলাটার সার্ভিসটাই কমিশনার, কর কমিশনার অফিসে, এটা একদিক দিয়ে কর মেলা করলে এই করোনার মধ্যে যে ভিড় হতো, হ্যাঁ, সামাজিক দূরত্বটা মেনটেন করা যেত না। এবং কর কমিশনারের মাধ্যমে হইলে এটা তো কর কমিশনারদের বা তাদের মাধ্যমেই হতো কর মেলা। তো এখনও যদি এটা সেবার জায়গায় কর কমিশনারদের এখানে হয়, এটা কিন্তু একটা ভালো। এটা হলো জমা দেওয়ার স্থান। হ্যাঁ। স্থান বলছেন। আমরা জানতে চাচ্ছি কর মেলায় যে রিটার্ন দাখিলের সময়টা কবে শুরু কবে শেষ, এটা আমরা জানলাম যে জুলাই থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত, 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে ব্যক্তি করদাতাদের রিটার্ন এবং জমা আপনি যদি দিতে হবে। ওই টাইমের যদি মধ্যে কোম্পানি জমা হয়- দিতে না পারেন, তাহলে ডেপুটি কমিশনারের কাছে আপনি 2 মাসের টাইম চাইতে পারেন।
ওইখানে টাইম চলে গেলে বিলম্ব হলে আবার আপনি জন- জয়েন্ট কমিশনার বা এডিশনাল কমিশনার কাছে আবার মানে রেঞ্জ থেকে পারমিশন নিয়ে ডিসিটি আরো আরো 2 মাস আরো 2 মাস সময়, তার মানে আরো আমরা 4 মাস বোনাস সময় পেতে পারি, মানে বিশেষ ক্ষেত্রে বিশেষ পারমিশন নিয়ে। তো কোম্পানির জন্য তো একটু পার্থক্য আছে। কোম্পানি জুলাই শুরু করলাম আমি ঠিক বুঝলাম, 3 মাস কিন্তু শেষটা কবে করবো? কোম্পানি জুলাইতে দিচ্ছে না। না, যদি দিতে চায় দিতে পারে, দিতে চাইলে তো কিন্তু কোম্পানি শেষ করবে কবে? তিনটা বাংলা সনও আপনি রিটার্ন দিতে পারেন। আপনি ইংরেজি ক্যালেন্ডার ইয়ারও দিতে পারেন, জানুয়ারি ডিসেম্বর দিতে পারেন। 3 মাস ব্যক্তিগত ব্যক্তিরাও পারে, কোম্পানিরাও পারে। বাংলা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত দিতে পারেন, জানুয়ারি টু ডিসেম্বর দিতে পারেন। সেটা তো বিষয় না, বিষয়টা হলো সাবমিশনটা কখন করতে হবে, কীভাবে করতে হবে, প্রসিডিউরটা কি। যাদের ট্যাক্সটা বেশি আছে, একটা স্ল্যাবের উপরে আসে, তাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে 75%, তা নাহলে তাদের 10% এটা আমরা পেনাল্টি রিটার্ন হবে। ফিল আপের সময় এই হ্যাঁ। বিষয়টাও আনবো তো কাজেই যে রিটার্ন আসবে, এখন হলো পাশাপাশি রিটার্ন অনেক কথাই সাবমিশনের চলে ব্যাপার। আসবে। আগামী 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। দিস ইজ দ্য গাইড। ব্যক্তির জন্য সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যে রিটার্ন কোন সময়ের মধ্যে জমা দিতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল করদাতাদের জন্য 15 জুলাই থেকে শুরু করে 30-এ বা 1 জুলাই 1 থেকে জুলাই কিন্তু থেকে। শুরু করা যাবে। 1 জুলাই থেকে শুরু করে 30 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। যদি এর মধ্যে রিটার্ন জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট ডেপুটি কর কমিশনারের কাছে একটা দরখাস্ত করে 2 মাসের সময় নেওয়া যাবে। যদি সেই 2 মাসের সময় অ্যালাউ হয়, তারপরেও যদি জমা দেওয়া না যায়, তাহলে আরও 2 মাসের সময় জন্য প্রার্থনা করা যাবে। কিন্তু তখন উপকর কমিশনার অর্থাৎ ডিসিটি নিজেই সরাসরি দিতে পারবেন না, তার ঊর্ধ্বতন কর্মকর্তা রেঞ্জের থেকে তাকে পারমিশন দিতে হবে। সেই যেই রেঞ্জের আন্ডারে উনি আছেন, সেই রেঞ্জের যিনি কর্মকর্তা, এই কর্মকর্তার পদবি এই রকমের হয়, যুগ্ম কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, যেটাই হোক, তার কাছ থেকে পারমিশন নিয়ে আরও 2 মাসের সময় বৃদ্ধি করতে পারেন। তাহলে এইভাবে 2-4 মাস এটা কি আগে 3 মাস ছিল আগে? 3 মাস, আগে 3 একবারে মাস, নিতে 6 পারতেন। মাস না, উপকর কমিশনার 3 মাস, দেন না, একবার জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনারের 3 মাস অনুমতি আগে নিয়ে 3 আর মাস, 3 মাস, 6 মানে মাস। 3 মাস 3 মাস 6 মাস। না, এটা এখন এটা Change বেশি হয়ে হয়েছে যায়। কিনা? 6 মাস মানে অনেক বেশি। কাজে এটাকে আসলে যাই হোক, 3 মাস 3 মাস। শেষেদের অনেক সময় অনেক বিভিন্ন কারণে দেরি হয়ে যায়। এখন আমরা বুঝলাম যে রিটার্ন জমা দিতে হবে এই তারিখের মধ্যে। আর আমাদের মূল প্রয়াস হচ্ছে ব্যক্তি করদাতাদের নিয়ে, কারণ কোম্পানিতে যথেষ্ট এক্সপার্ট লোকজন থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে, আইনজীবী থাকে, অ্যাকাউন্টসে দক্ষ লোকজন থাকে, তারা এই বিষয়গুলি ভালো করে অবহিত। অতএব কোম্পানির জন্য সমস্যা হয় না, সমস্যা হয় ব্যক্তি করদাতাদের। এখন এই ব্যক্তি করদাতাদের অবহিতকরণের জন্য আমরা এই অনুষ্ঠানটা করি। সেখানে আমরা জেনে নিলাম যে 1 জুলাই থেকে 30শে নভেম্বর এর মধ্যে আমাদের দিতে হবে। এটুকু মনে রাখাই আমাদের জন্য যথেষ্ট। এরপরে আমাদের জানতে হবে, বুঝলাম যে এই সময়ের মধ্যে দিব, কিন্তু কোথায় দিব এটাও তো জানা দরকার। তো এই মর্মে আমি অধ্যাপক রুকিয়া বানুর দৃষ্টি আকর্ষণ করছি যে রিটার্ন কোথায় দাখিল করা যায়। ধন্যবাদ। রিটার্ন প্রত্যেকটা সার্কেল এবং জুনে উপকর কমিশনার আছে, উপকর কমিশনারের কাছে রিটার্ন জমা দিতে হবে এবং প্রত্যেকটা টিআইএনধারী ওনাদের সার্কেল এবং জুন ভাগ করা আছে এবং সেই সার্কেল এবং জুনে উপকর কমিশনারের নিকট রিটার্ন জমা দিবে। তবে যদি কর মেলার আয়োজন করা হয়, তাহলে দেখা যায় যে সবগুলি সার্কেল, সবগুলি জোন একটা জায়গায় চলে আসে এবং তা যারা কর সেবা গ্রহণ করছে বা কর জমা দিচ্ছে, তারা খুব দ্রুত এই কাজটা করতে পারে। হয়তো প্যান্ডামিকের কারণে এই বছর সেই মেলাটা নাও হতে পারে, সেক্ষেত্রে উপকর কমিশনারের অফিসে বা দপ্তরে গিয়েই জমা দিতে হবে। আর বিদেশে যারা থাকেন, আর বিদেশে যারা থাকেন তারা দূতাবাসে জমা দিবে এবং যারা শুধুই বিদেশি ইনকাম, তারা দেশে আসার পরে রিটার্ন জমা দিবে, এর মধ্যে জমা না দিলেও চলবে। ধন্যবাদ। আমরা জানলাম যে রিটার্ন জমা দিতে হবে কোথায়। প্রত্যেকটা করদাতার জন্য তার যে জুরিডিকশন, তার সে যেখানে অবস্থান করে
কিংবা সে যেই ঠিকানাটা ব্যবহার করে, তার ব্যবসায়িক ঠিকানা হতে পারে, তার আবাসিক ঠিকানা হতে পারে, তার হাউস প্রপার্টি ইনকাম যেখানে, তার যেখানে বাড়ি রয়েছে সেই ইনকাম সেই ঠিকানা হতে পারে। যেইভাবেই হোক না কেন, তার জন্য একটা নির্ধারিত এলাকা থাকে। সমস্ত কর এলাকাকে কয়েকটা জোনে ভাগ করা হয়েছে, অঞ্চলে ভাগ করা হয়েছে। এই জোন আবার কয়েকটা সার্কেলে ভাগ করেছে। এই সার্কেলগুলিতে রিটার্ন জমা দিতে হয় এবং এই সার্কেল প্রত্যেকের ওই জুরিসডিকশন অনুযায়ী নির্ধারিত হয় যে ওই সার্কেল তার জন্য। অতএব করদাতা যেই সার্কেলের আন্ডারে পড়বেন ওই সার্কেলে তার রিটার্নটা জমা দেবেন। আর যদি মেলা হয়, মেলায় কিন্তু সার্কেলে দেওয়ার প্রয়োজন নাই, মেলায় দিতে হবে জোন ওয়াইজ। মেলায় প্রত্যেক জোনের আয়কর যে জোন থাকে, অঞ্চল থাকে, এই অঞ্চল ভিত্তিক একটা করে বুথ থাকে বা একাধিক বুথে থাকতে পারে। ওই সংশ্লিষ্ট বুথে জমা দিতে হবে। তখন এই আয়কর অঞ্চল থেকে সংশ্লিষ্ট সার্কেলে অঞ্চল থেকে ভাগ করে পরে ওরা ভাগ করে দেয় বা ডিস্ট্রিবিউট করে দেয়। আর যারা বিদেশে থাকেন তাদের জন্য হচ্ছে, যদি বাংলাদেশে তাদের কোনো আয় থাকে, একটু আগেই বিজ্ঞ জাকির হোসেন সাহেব বলেছেন যে যদি বাংলাদেশে ইনকাম থাকে তাহলে বিদেশে যারা অবস্থান করছে তারা বিদেশে রিটার্ন জমা দেবেন এবং ওই দূতাবাসে দেবেন। তো এই ব্যাপারেও আমরা বুঝে গেলাম যে যারা বিদেশে থাকে তারা বিদেশি দূতাবাসে, যেই দেশে থাকে সেই দেশে বাংলাদেশের দূতাবাসে জমা দিতে হবে। আমরা একেবারে পরিণতির দিকে চলে এসেছি রিটার্ন নিয়ে। আর একটা কথাই আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে এতক্ষণ তো বুঝলাম কাকে রিটার্ন দিতে হবে, কোথায় রিটার্ন দিতে হবে, রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে, কোন সময়ের মধ্যে দিতে হবে। এইবার জানতে হবে না দিলে কি ফাঁসি হবে। সেইটা আমার মনে হয় যে আপনারা দুইজনই একটু আলোচনা করতে পারেন যে যদি রিটার্ন না দেয় তার জন্য তো একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। এখন এই পানিশমেন্টটা কেন? রিটার্নটা দেরি করে দিলে 2% দিলে ইন্টারেস্ট দিতে হবে, দেরি করে দিলে। আর যদি একটা পয়েন্ট সত্যিকারভাবে অনেকেই রিটার্ন হয়তো দিতে চরম গাফিলতি করতেছে, তখন রেসপেক্টিভ ডেপুটি কমিশনার পেনাল্টি করতে পারে যদি উপযুক্ত কারণ না দর্শাইতে পারে যে আপনি রিটার্ন দিতে দেরি করছেন, তখন সে পেনাল্টি করতে পারে। এটা তার স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে। তো কাজে রিটার্ন না দিলে পেনাল্টি হবে। কাজে এটা একটা কম বেশ আমাদের দেশে বিগত দিনে দেখা গেছে যে এই জিনিসটা রেডিও টেলিভিশনে প্রচার হয় না। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বছর বিভিন্ন সময় চিল্লাইছি যে রেডিও টেলিভিশনে প্রচার করা হোক সময় মতো রিটার্ন দেওয়ার জন্য, রিটার্ন না দিলে এই হবে। আমাদের সংগঠনগুলিতে আমাদের যে সংগঠনগুলি সেই ধরনের ব্যক্তির আবির্ভাব হয় নাই। ধরুন আমি বাংলাদেশ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনে ইলেকশন করলাম আজ থেকে 8-10 বছর আগে। তখন কেউ ক্যান্ডিডেট হচ্ছেন, তখন আমি ক্যান্ডিডেট হয়ে গেলাম, যে আনচ্যালেঞ্জ যাইতে দেওয়া যাবে না। এরপরে আমি আর ট্যাক্স বারের ভোট দিতেই যাই, কারণ যারা প্রেসিডেন্ট হচ্ছে ওপরে তো আমার ভোট দেওয়ার মতো ব্যক্তিই মনে হয় না ঠিক। তো কাজে এই যে দু একজন হয়তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তাদের যে দক্ষতা, তাদের যে যোগ্যতা, তাদের যে ইনফ্লুয়েন্স, তো কাজেই তখন আমাকে 81-এ আমাকে বাই ফোর্স ঢাকা বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বলতেছে মেম্বার হইতে। আমি একলাই তোমাদের চেয়ে বেশি। তখন আমি অ্যাকাউন্টেন্ট ধরে ধরে বাল্যবিটিতে নিয়ে যেতাম, এই ধরিল বান। তখন তারা বলছে আরে উনি আমাদের মেম্বার না হয় না কেন, উনি তো সাংঘাতিক দেখা যাচ্ছে। তবে ভাই আপনি মেম্বার হন, আমরা আপনি চাঁদা দিতে হবে না, আপনার চাঁদা দিবেন। কাজেই সেই ধরনের ব্যক্তি কর অঙ্গনে নেতা হিসেবে আমরা পাইনি, পাওয়া যায়নি। যার ফলে গিয়া এই টাউটিং, 70% কেস এমএলএ চেষ্টা করে। ক্যান ইউ ইমাজিন? আপনি একটা লোকের কাছ থেকে 2,000 টাকা 5,000 টাকা ফি নিবেন, ও 1,000 টাকা নিয়ে সাবমিট করে দিচ্ছে। তখন আপনার ইজ্জত কোথায় যাচ্ছে? আর আমি মাঝে মাঝে ইনকাম ট্যাক্স অফিসারদেরকে বলি যে আপনারা কী করতেছেন, হয় না আমরাও তো আনডান। এখন আপনি যদি তাদের মাধ্যমে চলেন তাতে আপনার ব্যক্তিত্ব রইল কিসের বিশেষ কিছু টিচিএস আমরা পাস করে আসছেন।
সময় মতন আমি দাখিলই করলাম না, তাহলে আমার কি হবে? ধন্যবাদ। না দিলে কি হয় এটা জেনে অলরেডি গেছে, কিন্তু আমার যেটা বলার বিষয় যে এই আইন তো আইনের জায়গায় থাকবে, তারপরেও করদাতা বান্ধব পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় যে দাখিল করবে না। এই যে জুলাইয়ের 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত এত লম্বা সময় দেয়া হয়, তারপরেও কেউ একজন টিআইএন ধারী হয়েও রিটার্ন দাখিল করবে না বা তার ইচ্ছা হবে না, এটা কিন্তু ঠিক না। কেন দিচ্ছে না? তার সে পরিবেশটা তার অনুকূলে না, এবং জটিল থেকে জটিলতর করে রাখা হয়। এখানে যদি গভর্নমেন্ট অফিসাররা শুনে তাহলে আমার কিছু করার নাই। বিশেষ করে যারা উপকর কমিশনার, তাদের কাছে কিছু জিজ্ঞেস করতে গেলে তারা কিন্তু খুব জটিল করে বোঝায়, করদাতাদেরকে খুবই জটিল করে বোঝায় বিষয়টা। এটা আসলে পরিবর্তন হওয়া দরকার। অনেক কিছুই করদাতা বান্ধব হয়েছে, বাট এইটা পরিবর্তন আরও হবে আশা করি। তবে যার জয়েন্ট কমিশনার বা অতিরিক্ত কর কমিশনার, তারা কিন্তু আন্তরিকতার সাথে বুঝিয়ে দেয়, কিন্তু সে পর্যন্ত যেতে পারে কতজন? জয়েন্ট কমিশনার বা অতিরিক্ত কর কমিশনার বা কমিশনার বলি, সে পর্যন্ত সবাই তো যেতে পারে না। তারা কিন্তু খুব আন্তরিকভাবে বুঝিয়ে দেয় বা তারা পার্টিসিপেট করে, বাট যাদের কাছে নিয়মিত যেতে হয় উপকর কমিশনার, তারা যদি আরেকটু আন্তরিক হন ট্যাক্স পেয়ারদের বোঝানোর ক্ষেত্রে বা আন্তরিকতার ক্ষেত্রে, তাহলে অনেক ভালো হয়। তাহলে কি হয় সেটা বলতে বলা হয়েছিল, যদি তার নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দেয় এবং আবেদনের প্রেক্ষিতে সে উপকর কমিশনারের কাছ থেকে যে সময়টা পেল 3 মাস, তারপরে যে যুগ্ম কর কমিশনারের হাতের প্রেক্ষিতে আরও 3 মাস, এই সময়ও যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই যে তার সর্বমোট আয়ের যে কর হবে তার 10% তাকে জরিমানা দিতে হবে, অথবা 1000 টাকা, এর মধ্যে যেটি বড় সেটা তাকে জরিমানা দিতে হবে। তবে এই জরিমানার ক্ষেত্রে আমি আবারও বলবো, কোনো করদাতাই এই জরিমানা পর্যন্ত যেতে চাইবে না, বিশেষ করে ব্যক্তি করদাতারা কিন্তু টাইম মতোই দিতে চাইবে, যদি সেটা আরও খুব সহজভাবে হয়। অনেকটাই সহজ হয়ে গেছে অনলাইনের কারণে, কিন্তু সবার পক্ষে তো অনলাইন এফোর্টেবল না। সেক্ষেত্রে ম্যানুয়ালিও যারা দেয় তাদের জন্য একটু ভাবতে হবে। করমেলা এটা একটা ভালো উদ্যোগ, এবং করদাতার পরিমাণও বেড়েছে। আশা করি এই জরিমানা এই পর্যায়ে যেতে হবে না। আর কোম্পানির জন্য থাকবে, কোম্পানি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আয় লুকোতে চায়, এটা খুবই স্বাভাবিক। সেখানে থাকুক জরিমানা, সেখানে আরও বাড়ুক। ব্যক্তি করদাতার জন্য এটা আরও সহজ হোক, সাবলীল হোক। ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। রিটার্ন দাখিল না করলে তার পরিণতি কী হবে, আমি এই বিষয়ে একটু পড়ে যাচ্ছি। আমি এইবার জনাব মোহাম্মদ আব্দুল সালামের কাছ থেকে জানতে চাব যে এই রিটার্ন অনেকেই অনিচ্ছা সত্ত্বে দাখিল করতে পারেন। ইচ্ছা আছে রিটার্ন দাখিল করার, কিন্তু বহু সমস্যার সম্মুখীন হন, যেটার কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমাদের অধ্যাপক মহোদয়, কিন্তু উনি খুব ক্লিয়ারলি বলেন না। এই বিষয়টা আপনি ভালো জানেন, কারণ আপনি অনেক করদাতার সাথে সংশ্লিষ্ট। অনেক করদাতা রিটার্ন দিতে যে আপনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, সেই মর্মে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন। ধন্যবাদ স্যার, ডক্টর শহীদুল আনসারী স্যার। আমার পাশে আছেন অধ্যাপক রোকেয়া পারভিন জুই, আর একটু লাউডে স্যার। আমরা ওনাকে অনেক আগের থেকে চিনতাম। বাংলাদেশ কর আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমরা জানতাম ওনাকে। ওনাদের সবার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রেখে আমার বক্তব্য আরম্ভ করছি। আমি এই পর্যায়ে ছোট্ট একটু একটা গল্প বলতে চাই। এই গল্পটা না বললে হয় না। আমি জনগণ শ্রোতা বোঝার জন্য আমি এইটুকু গল্প আমি বলতে চাই। যেরকম এই যে আমাদের পাশে বাইতুল মুকাররমের সামনে উঠোনে কিছু ক্যানভাসার আছে। ওই ক্যানভাসাররা কিছু তাবিজ বিক্রি করে। ওই তাবিজ বিক্রি করে কিভাবে?
এই যে মাথা ঠান্ডা করার তাবিজ। এখন মাথা ঠান্ডা করার তাবিজ এই অনেক ভালো মন্দ বুঝিয়ে সুঝিয়ে এখন তো সবাই চতুর্দিকে জনগণ উৎপেত রয়েছে যে আমি এই তাবিজটা কিভাবে পাবো, যথেষ্ট গরম পড়তেছে, মাথা ঠান্ডা করতে হবে, কিভাবে এই তাবিজটা আমার নিতেই হবে। এখন তাবিজ যদি নিতে যাই, এখন ওই যে যিনি বিক্রি করতেছেন ওনার কাছে উনি তো বেকায়দায় পড়ে গেছেন, হাতে হাতে গিলে হাতে হাতে যদি দেয় তাহলে 1000 লোকের কিভাবে হাতে হাতে দেওয়া সম্ভব। এখন উনি বলতেছে যে আমি কি তাবিজগুলো ছিটিয়ে দেব না হাতে হাতে দেব, এরকম একটা ই করছে। এখন সবাই তো ইসের মধ্যে পড়ে গেল যে এটা হাতে হাতে দেওয়াটাই তো একটা শৃঙ্খলাভাবে একটা শৃঙ্খলার মধ্যে হবে, যদি ছিটিয়ে দেওয়া হয় তাইলে তো কুড়াইতে যে এমনি যে তাবিজগুলি নষ্ট হয়ে যাবে। এখন আমার কথা হলো, যিনারা ইনকাম ট্যাক্স সরকারকে দিতে চান ওনারা কিভাবে দিবেন? ওনারা কি ছিটিয়ে দিবেন না একটা ম্যানুয়ালের মধ্যে? তাহলে ম্যানুয়ালের মধ্যে দিতে হলে একটা রিটার্নের মধ্যে একেবারে খুব সুন্দরভাবে সাজানো আছে যে কিভাবে রিটার্ন দিবে। এগুলি আমরা জনগণকে বুঝিয়ে দেই যে ওনারা যারা করদাতা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, তারা এগুলি না বুঝলে আমরা এই প্রসিডিওরগুলি কিভাবে করতে হয় আমরা এগুলি জানিয়ে দিই। তো সুতরাং আমরা বলতে চাই, বোঝাতে চাই যে যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে যে রিটার্ন দিতে যে রিটার্ন না দিতে পারার যে বিড়ম্বনা, না দিতে পারার কারণগুলি বলতে কী কী কারণ আপনি যে এই কারণে রিটার্নটা জমা দেওয়া সম্ভব হয় না, সেখানে সমস্যাটা কোথায়, গাফিলতি কার, কিংবা সমস্যা সৃষ্টি করছে কারা? অনেক সময় কি হয় যে ট্যাক্স কর্মকর্তাদের ট্যাক্স অফিসে যারা আছেন, যারা কর্মরত আছেন, ওনারা আমি এইটা জমা দিতে গেলাম, রিটার্নটা জমা দিতে গেলাম, আমাকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করা হয়। যেমন আপনি এই টাইমের মধ্যে এসছেন, এই টাইম যে ফিল আপটা হয়নি, এত টাকা ইনকাম ট্যাক্সের মধ্যে আপনি পুরো তথ্যটা দেননি। আমরা তো এখানে সম্পূর্ণ পুরো তথ্য দিয়ে আমরা রিটার্নটা ফিল আপ করে জমা দেওয়ার চেষ্টা করি। তো ওনারা কোনো একটা দুর্বলতা পেলেই এটা অ্যাকসেপ্ট করে না যে এটা করতে হবে না আপনার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন জনাব জাকির হোসেন সাহেব এই বিষয়ে একটু কথা বলবেন খুব সংক্ষেপে, যে আসলে রিটার্ন জমা দেওয়ার কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতাগুলি কি? রিটার্ন বেসিক্যালি এসএসসিআই দেরি বিভিন্ন কারণ আমি এটা মানে করদাতারা নিজেরাই ওই প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কিছু ঘটনা আছে। যেমন আমি বিগত কয়েকদিন আগে একটা কেসে গেলাম, আমাকে কি করলো, একটা মসজিদের সাদা ধরাই দিল। তো দুধ কাহিনী, আমি অবশ্য তাকে দিলেন কমিশনার, তখন কমিশনারে বললাম যে আমি কি আর ধরবো, তাই যে মসজিদের সাদা দেওয়ার কাগজ আমার ধরাই দিল একজন অ্যাডিশনাল কমিশনার, 2 লক্ষ টাকা সাদা দেওয়ার কথা বলতেছে, কমিশনার মানে বলে থাকে। এখন ঘটনা হচ্ছে কিছু প্রতিবন্ধকতা, যেমন আমরা ওয়েট করতেছি ও এখানে থাকাকালীন রিটার্নটা দিব, এটা কখনো কারণ হ্যাঁ 2 লক্ষ টাকার সাথে আমার কাছে পাই নাই। কমিশনার তখন বললো যে ফাইল ছেড়ে দাও। তখন সে এর কাছে আবার রিটার্ন সাবমিট করে গেলে সে আবার কয় লক্ষ টাকা চান্দা চাইব এটা প্রস্তুতির জন্য। তো এই কিছু ক্ষেত্রে হয়, এটা অবশ্য
মানে বড় ধরনের কিছু না। অবশ্য মানে আল্লাহ মেহরবান এয়ারপোর্ট দিয়েছে গত সপ্তাহে সে না আবার সেখানে তো হচ্ছে না, যেখানে বুদ্ধি তো আছে না থাকলেও তো এখন মনে করেন এক সময় তো আমি এদেরকে মানে সাইজ আপ করছি, আমাদের ছিল কমিশনার, মানে অনেক কমিশনার যারা বেশি ঘুষ করছিল, বেশি অনিয়ম করছে, এখন আর কত বলবো, দেশের মালিক তারা আমি একা না। যেমন আমার কাছে আসলো কয়েকজন অ্যাডিশনাল কমিশনার যে অমুকে তো সিনিয়র কমিশন হয়ে যাচ্ছে, আমি তো জানি আর পারবো না, উত্তান্ত। আমি যখন তাদের দরকারে ধরছি, আপনারা যদি সহযোগিতা করেন তার চাকরি থাকতো না, তার তো চাকরি থাকতো না। কারণ ইনকাম ট্যাক্স প্র্যাকটিস ম্যাক্সিমাম লোক যারা করেন বেসিক্যালি তারা তো প্র্যাকটিস করে না। তারা বলছেন আমরা তো প্র্যাকটিস করি। আমার কাছে কোনো ইনকাম ট্যাক্স কমিশনার, ডিসিপি, অ্যাডিশনাল কমিশনার চান্দা চাইছে এই ধরনের দৃষ্টান্ত নয়, ঘুষ চাইছে এই ধরনের দৃষ্টান্ত নয়। অথবা হ্যাঁ হয়তো মনে হচ্ছে এই লোকের কাছে তো ঘুষ চাওয়া দেবো না, মসজিদের কি ধরাই নেই, এই কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্য খুব সবাই না, এর মতো মানে ক্রিমিনাল তো আর সবাই না, সেই জন্য রিটার্নটা দেরি করে দিচ্ছি। আমরা শেষের দিকে চলে যেতে চাই। অ্যাভারেজে ম্যাক্সিমাম লোকজনই ভালো, আমাদের দেশের ম্যাক্সিমাম লোকজন কিন্তু ভালো। ইনকাম ট্যাক্সে বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে বলেন, ম্যাক্সিমাম লোকজন, খারাপের সংখ্যাটা কম, কিন্তু এই খারাপগুলির জন্য সবার বদনাম হয়। খারাপের সংখ্যা খুবই কম, এদের জন্য বদনাম হয়, ম্যাক্সিমাম লোকজন ভালো। ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। লাগলো আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে জরিমানা হবে বুঝলাম, কিন্তু রিটার্ন আমাকে সময় মতো দিতে হবে এইটা বুঝেও আমি কেন জমা দিব না, এই ব্যাপারে করদাতাদের নিশ্চয়ই একটু সচেতন হবার প্রয়োজন আছে। আর একজন সুনাগরিকের কিন্তু এটা দায়িত্ব দেশে যথাযথভাবে তার আয়ের উপর কর দিবেন, এবং কর দিলেই তো তার ওই টাকা দিয়ে সরকার দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তি রক্ষার জন্য এবং সার্বিকভাবে একটা দেশের যত রকমের কল্যাণকর কাজ আছে সেই কাজগুলি করতে পারে। যদি আমরা কর দিতে অনীহা করি, রিটার্ন না দেওয়ার মানে হচ্ছে আমি কর দিব, কর থেকে বিরত থাকবার প্রথম ধাপই হচ্ছে রিটার্ন জমা না দেওয়া। তো এইটা যারা আমরা করদাতা রয়েছে তাদের একটু নিশ্চয়ই দেশপ্রেমিক হয়ে সচেতন হয়ে আমাদের এগিয়ে আসা প্রয়োজন। তো এবং একটা কথা আমাদের খুব ভালো করে জানতে হবে যে আমার যদি 5টা সন্তান থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে সরকার আমার আরেকটা সন্তান। যদি আমি আমার আরেকটা সন্তান জন্মগ্রহণ করতো, আমার যদি 6টা সন্তান হতো, 5টা না হয়ে, তাহলে হ্যাঁ আপনি গাড়ি কোথায় আছেন? তো আমাদের এই একজন সুনাগরিকের প্রথম দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্র থেকে আমরা অনেক সুযোগ সুবিধা নিব, তেমনিভাবে রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। সে দায়িত্বের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে নির্ধারিত কর পরিশোধ করা। আর কর পরিশোধ করার প্রথম ধাপই হচ্ছে রিটার্ন দাখিল করা। অনেক সময় রিটার্নের অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, মানে আমি যখন রিটার্ন জমা দিব তখনই আমি ক্যালকুলেশন করে, আমি হিসাব করে দেখব যে আমার কত টাকা কর হতে পারে, সেই করটা জমা দিয়ে সেই করের যে আমি চালানটা পাবো, চালান সংযুক্ত করে আমি রিটার্ন জমা দেব। অতএব এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। আর তারপরেও যদি আমি না করি তাহলে আমার জন্য যে পানিশমেন্ট রয়েছে আমার কাছে খুব যথেষ্ট মনে হয় না। কারণ আমি যদি সময়মতো রিটার্ন না দেই তাহলে আমার জন্য যে পানিশমেন্ট হয়, প্রথম হচ্ছে যে নির্ধারিত যে কর হবে তার মাত্র 10% আমাকে জরিমানা। এটা মানে আমার যে নেগলিজেন্সির যে দায়িত্বটা, যে দায়, এই দায়ভারের চেয়ে বেশি কিছু। আর 10% অথবা এককালীন 1000, এটা কোনো টাকাই নেই। আরেকটা প্রভিশন আছে যে প্রতিদিনের জন্য 50 টাকা করে এখানেও 5000 টাকার বেশি হতে পারে। এখন আমার ট্যাক্সই হয়ে যায় 50 লাখ টাকা।
রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ডানে। না হয় গাড়ি আসছে স্যার? গাড়ি আসছে। স্যার শুরু করুন। আমাকে প্রতিদিনের জন্য 50 টাকা করে জরিমানা দিতে হবে, কিন্তু সেখানে আবার একটা লিমিট আছে। আমার যতই জরিমানা হোক, জরিমানাটা 5,000 টাকার বেশি হবে না। তাহলে 5,000 টাকা জরিমানা দিয়ে যার ট্যাক্স হয় 50,000 কিংবা 50 লাখ বা 5 লাখ, সে তো বসে থাকবে। ঠিক আছে, 5,000 টাকা 5,000 জরিমানা দিয়ে আমি বসে থাকলাম। এই যে একটা তাচ্ছিল্যতা, এই তাচ্ছিল্যতা যেন সৃষ্টি না হয়, এই দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। তো আমরা এখন আজকের মতো অধিবেশন এখানে শেষ করতে যাচ্ছি। এখানে একটা বিষয় আমরা জানলাম যে আয়কর কি, আয়কর রিটার্ন কি, রিটার্ন কোথায় জমা দিতে হবে, কখন জমা দিতে হবে, রিটার্ন ফর্ম কোথায় পাবো, এবং এই রিটার্ন কত সময়ের মধ্যে আমাকে জমা দিতে হবে, কোন তারিখের মধ্যে জমা দিতে হবে। জমা না দিলে আমার যে জরিমানা হবে, এই জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি যে সেটা হচ্ছে, জরিমানা যদি 1 টাকা হয় তবুও সেটা জরিমানা, তবুও সেটা পেনাল্টি। এটা একটা অপমানকর কাজ। আমরা এই অপমানের বোঝাটা যেন আমাদের ঘাড়ে তুলতে না হয়, সেই দিকে আমাদের সতর্ক থাকা দরকার। এবং এই জন্য সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই সতর্ক হই, আমরা দেশ সেবায় আত্মনিবেদন করি, দেশটাকে একটা সোনার বাংলায় গড়ে তুলবার জন্য আমরা এগিয়ে আসি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যত সহজ হবে একটা দেশের উন্নয়ন, অন্য কোনোভাবে সম্ভব নয়। এই মর্মে আমি একটা কথা বলতে পারি, অর্থনৈতিক উন্নয়নের বিষয় আব্রাহাম মাসলো পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলেছিলেন যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাত্র 100 জন লোকের দরকার, এবং সেই 100 জন লোক কোনো রাজনীতিবিদ নন, সেই 100 জন লোক কোনো বিজ্ঞানী নন, সেই 100 জন লোক কোনো প্রকৌশলী নন, সেই 100 জন লোক কোনো ডাক্তার নন, সেই 100 জন লোক উদ্যোক্তা, যারা প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রতিষ্ঠান পরিচালনা করে, এবং সেই পরিচালনা করে রাষ্ট্রকে একটা অংশ দান করে। তো আমরা সেইভাবে উদ্বুদ্ধ হই না কেন? আজকে বেকার প্রকৃত দেশে অনেকেই আমরা বেকারত্বের অভিশাপকে গালি দিচ্ছি। আমার তো বেকার থাকবার প্রয়োজন নাই, উদ্যোগ গ্রহণ করেন না কেন? উদ্যোগ গ্রহণ করে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন ডক্টর হবিবুল্লাহ একদিন ক্লাসে বলেছিলেন যে সবাইকে চাকরি করবার প্রয়োজন নাই, কেউ কেউ উদ্যোক্তা তৈরি হও, চাকরি দাও, তোমরা চাকরি নেওয়ার দরকার নাই, তোমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করো। তো আমরা চাকরি না পাইলে সেইভাবে উদ্যোগ গ্রহণ করে নিজেরা এগিয়ে আসি, এবং উদ্যোগের মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। আমরা নতুন নতুন শিল্প, নতুন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলি, আয়ের প্রতিষ্ঠান গড়ে তুলি। সেখান থেকে সরকারকেও নির্ধারিত হারে কর দিয়ে আমরা জরিমানার থেকে বাঁচি এবং দেশটাকে বাঁচাই, দেশটাকে গড়ে তুলি। আপনারা সবাই আশা করি আমার এই কথার সাথে একমত হবে এবং এগিয়ে আসবেন দেশের সেবার জন্য। আরও বেশি বেশি টাকা, একজন বিখ্যাত লোক বলেছিলেন যে আই জাস্ট লাইক টু আর্ন এক্সপেন্ড, মানে বেশি অর্জন করতে চায়, বেশি ব্যয় করতে চায়। এখন এই ব্যয়ের সাথে কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া একটা বিষয় জড়িত রয়েছে। যদি আমরা অন্যান্য ব্যয়ের সাথে সরকারকেও ট্যাক্স দিতে হবে, এই কথাটা মনে করে আমরা ব্যয়টাকে সমৃদ্ধ করি, তাহলে এই দেশটা অনেক 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 এগিয়ে যেতে পারবে। এই প্রত্যাশা রেখে আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আমাদের পরের অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার, সেখানে আমাদের বিষয় হবে অন্যটা। সেখানে আমরা মুসলিম আইন অথবা উত্তরাধিকার আইন নিয়ে কথা বলব। এই মুসলিম আইনের অনেক অসঙ্গতি রয়েছে বাংলাদেশে, সেই সব বিষয়গুলি তখন আমরা জানতে পারব, কোথায় অসঙ্গতি এবং সেটা দূরীকরণের জন্য আমাদের কীভাবে এগিয়ে আসতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কল্যাণ হোক।